হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ভেরি ফার্স্ট পডকাস্ট। আজকে আমার সাথে আছে রাসেল, আমার বন্ধু। সে হচ্ছে ফাউন্ডার অফ কোনোহা, যেখানে মানুষকে জাপানিজ শেখানো হয় এবং জাপানে পাঠানোর ক্ষেত্রে সহযোগিতা করে। তারপরে কো ফাউন্ডার অফ ব্যান্ড লাউ, এটা তারা ফোক গান গায়, আড্ডা দেয়, বিভিন্ন শো করে। অ্যান্ড আরেকটা হচ্ছে জোরারা, রাইট? জোরারা নামটা অনেক সুন্দর। জোরারা তারা হচ্ছে বাংলাদেশের যতগুলো ট্রেডিশনাল ফুড আছে বিভিন্ন অঞ্চলের, সেই ফুডগুলোকে তারা একটা প্ল্যাটফর্ম নিয়ে আসার জন্য আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। সো আজকে আমরা রাসেলের সাথে কথা বলবো। রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বেশিরভাগই কেরিয়ার গঠনের জন্য সরকারি চাকরিটাকে প্রায়োরিটি দেয়। অ্যান্ড রাসেল মাই ফ্রেন্ড, কেন সে সরকারি চাকরির দিকে না গিয়ে সে 2-3টা প্রতিষ্ঠান দাঁড় করাচ্ছে, তার মোটিভেশন কি, এবং সে কী কী চ্যালেঞ্জ ফেস করতেছে, এবং অলরেডি কী কী চ্যালেঞ্জ ফেস করছে সে, এবং সেগুলো সে কীভাবে রিকভারি করছে, এবং হি ইজ এ ফাউন্ডার। তো তার টোটাল জার্নি নিয়ে আমরা সে কথা বলবো, যেখান থেকে যারা অলরেডি ফাউন্ডার আছে এবং ফিউচার যারা ফাউন্ডার হবেন, বিজনেস করবেন, তাদের অনেক কিছু জানার থাকবে, সেখান থেকে ঘুরে থাকবে। সো রাসেল, কেমন আছিস? কি অবস্থা বল? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি এবং খুবই ভালো যাচ্ছে দিনকাল। তোর কি অবস্থা? আই এম ফাইন, আলহামদুলিল্লাহ। এখন আজকে তো 14 ফেব্রুয়ারি, দিবাগত কালকে সারাদিন 14 ফেব্রুয়ারি ছিল। এখন টেল মি, যে 14 ফেব্রুয়ারি কিভাবে কাটাইছিস, কি করছিস? কিছুই করি নাই আমি, মানে স্বাভাবিক দিনে যা করি তার 2% করা হয় নাই। কারণ হচ্ছে এমনিতে স্বাভাবিক সময় হচ্ছে কি হয়, অ্যাটলিস্ট খাওয়ার জন্য নিচে হইলো নামি। আচ্ছা, মহসিন হলে থাকি 6 তলায়, তো নিচে হইলো নামা হয়। কিন্তু আজকের দিনে যা হয়েছে, নিচেও নামি নাই, রুমে ছিলাম। ফুড পান্ডা খাবার অর্ডার করছি, ফুড পান্ডা ডেলিভারি ম্যান উপরে উঠছে, খাবার দিছে, খাওয়া দাওয়া করলাম, দেন বের হলাম রাতে। তুই ফুড পান্ডা খাবার অর্ডার করছস? তুই হল থেকে তোর কল দিলে খাবার রুমে পাঠা দিত। বুঝতে পারছি, আসলে টাকা পয়সা আসতেছে তো বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা, ফুড পান্ডা থেকে মনে হইলো, ফুড পান্ডার কি অবস্থা? আমার ফুড পান্ডার এক্সপিরিয়েন্স ধর আমি শেয়ার করতেছি না। এট সাম পয়েন্ট ভালো ছিল, এট সাম পয়েন্ট কয়েকটা জায়গায় আমার এক্সপিরিয়েন্সটা খারাপ ছিল। এটা অনেক আগের কথা বলতেছি, আমি দীর্ঘদিন ফুড পান্ডা অর্ডার দিই না, কারণ বেশি সময় নিজে রান্না করা হয়, রান্না বান্না জানি। তো তোর কি অবস্থা ফুড পান্ডার এক্সপিরিয়েন্স? ফুড পান্ডার এক্সপিরিয়েন্স হচ্ছে, গত পরশু রাতে একটা ঘটনা বলি। আমরা রাত 2:30 বাজে আমরা আমাদের যে ব্যান্ড আছে সেটার সাথে একটু জ্যামিং করে আমরা একটু রুমে বসছিলাম, খুব ক্ষুধা লাগছিল। আচ্ছা, পরে 2:30টার দিকে চিন্তা করলাম কি করা যায়, মেডিকেল মোড়ে যাবো কিনা, বা শক্তিও ছিল না তারা যে যাবো আবার। তো পরে আমরা ফুড পান্ডা অর্ডার করি। হ্যাঁ, 2:30টার দিকে যখন অর্ডার করলাম, এরপরে আমরা তার 10 মিনিট পরে দেখলাম যে মানে খাবারটা প্রসেসিং এ আছে। হ্যাঁ, প্রিপেয়ারিং এর রুম একটা ছিল। তো পরবর্তীতে ওটা আমরা দেখতে আছি, হ্যাঁ, যে মানে তৈরি হচ্ছে 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 এটা দেখতে দেখতে ঘড়ির দিকে তাকায় দেখি 4টা বেজে গেছে। কয়টা বাজে? 2:30 থেকে 4টা বেজে গেছে। 10 মিনিট দেখাচ্ছে স্টিল ওখানে। হ্যাঁ, এখন দেখাচ্ছে না, খাবার তৈরি হচ্ছে। আচ্ছা, তো পরে আমরা ওই যে মেসেজ করলাম, ওই যে ইনবক্সের যে ফুড পান্ডার থাকে, নো রিপ্লাই। তো এরপর যে মানে যার ফোন থেকে অর্ডার করাইছে, আমরা বললাম বাদ দাও, ঘুম চলে আসতেছে, ঘুমায় যাবো। তারপর সে ঘুমায় গেছে। 5:30টার সময় ফোন করছে, ভাই আমরা একটা অর্ডার ছিল আপনার, আমি একটু হল গেটে আসছি, আপনি একটু নামেন। ইমাজিন, তোরা কি নামছো 5:30টায়? অসম্ভব, কেমনে মানে। পরে কি আপনারটা আপনি খান বইলা ফোন রেখে দিয়েছি, এরপর কি করলো আল্লাহ। এটা কি ভার্চুয়াল কিচেন ছিল না কোনো হোটেল বা রেস্টুরেন্ট ছিল? কারণ এত রাতে হোটেল না থাকে, অবশ্যই থাকে, কিছু রেস্টুরেন্ট থাকে যেগুলো হচ্ছে রাতে সার্ভিস দেয়। এখন দেখ, ফুড পান্ডা এত ভালো সার্ভিস দিচ্ছে কি খারাপ সার্ভিস দিচ্ছে না, সেটা আসলে বলা মুশকিল, কজ এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম। বাট অ্যাজ এ হোল কত পার্সেন্টেজ খারাপ যাচ্ছে, কত পার্সেন্ট ভালো আসছে, সেটা হচ্ছে বিষয়। তো আই ডোন্ট নো, সেজন্য আমি আসলে এটা নিয়ে কথা না বলি আর কি, বুঝছিস? তাছাড়া ফুড পান্ডা যিনি ফাউন্ডার, ওনাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি, কারণ আমি ওনার পডকাস্ট দেখছি, এবং হচ্ছে যে উনি ওনার যে জার্নিটা উনি নর্থ সাউথে পড়াশোনা করছে, করে তারপরে এর আগে মনে হয় 1-2টি স্টার্টআপে তিনি কাজ করছে, তারপর ফাইনালি ফুড পান্ডা। তো ওই সময়টাতে বাংলাদেশের মার্কেটে ওনারা এসে পুরো মার্কেট এভাবে ডোমিনেন্স করতেছে ভালো, এবং মাঝখানে একটা কথা উঠছিল যে ফুড পান্ডা থাকে কি থাকে না, কারণ ফুড পান্ডা অরিজিনাল যে কোম্পানি সেটা কিন্তু সোল্ড আউট হয়ে গেছে, এটা জানিস কিনা জানি না। বাট তখন বাংলাদেশের ফুড পান্ডাতে একদম বোল্ড স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে না, উই আর স্টেইং ফর দ্য লং টার্ম। সো এটার জন্য একজন ফাউন্ডারের মানে হ্যাডম থাকা লাগে, সাহস থাকা লাগে, সেটা ওনার মধ্যে আছে। এন্ড ভাই যদি পডকাস্টটা দেখে, ভাই বিশেষ আপনি কিছু ছোটখাটো ইস্যু আছে সেই ইস্যুগুলো সলভ করলে ভালো হয় আর কি। হোয়াটএভার, আমরা এখন আসি, তোর কাছে আসি। কেন, ওয়াই ইউ চোজ আ ডিফারেন্ট পাথ? তুই সরকারি চাকরির দিকে না গিয়ে কেন এদিকে আসছিস বল। আচ্ছা, ফাইন। মানে বিষয়টা হচ্ছে সরকারি জবের প্রতি যে আমার একদম ইন্টারেস্ট নাই, বিষয়টা ওরকম না।
মানে অনেক লম্বা সময় ধরে ছিল, ইভেন মেবি মাস্টার্সের শুরু পর্যন্তই ছিল। কিন্তু আমি যেটা খেয়াল করলাম যে মানে প্রিপারেশন নিতে গিয়ে যে সরকারি জবের প্রতি প্যাশন আছে, বিশেষ করে যে প্রশাসনিক যে বডিটা, প্রশাসনিক ফিল্ড গুলাতে আমার অবশ্যই আগ্রহ আছে। এবং আমার কাছে মনে হয়েছে যে একটু মানে অ্যাডভেঞ্চারাস, তাই না এই ফিল্ডটা, একটু দুদক, হ্যাঁ, একটু প্রশাসনিক যে পুলিশ ক্যাডার থাকে বা অন্যান্য যেগুলো আমরা মুভি টুভি দেখে অভ্যস্ত। রাইট রাইট রাইট, ওরকম একটা অ্যাডভেঞ্চার, অর্থাৎ আমাকে একটা রুমের মধ্যে বসে থাকতে হবে না, হ্যাঁ, সব মিলাই কাজ করা যাবে। সো এই ইন্টারেস্টটা থেকে আমার সরকারি জবের প্রতি অবশ্যই একটা প্যাশন ছিল, শুধু এই ফিল্ডে, অন্যগুলা না। কিন্তু প্রবলেম হচ্ছে এই যে সরকারি জব মানে গেইন করার যে প্রসেসটা, সেখানে আমি ফিট হচ্ছি না। যে একটা প্রিপারেশনের জন্য যে 24 ঘন্টা হচ্ছে পড়ার টেবিলের সামনে বসে থাকতে হবে বা প্রচুর নলেজ হচ্ছে মুখস্থ করতে হবে, আমি এটার মধ্যে ফিট হচ্ছি না। আমি যদি আমার মতো করে জিনিসটা বুঝি, হ্যাঁ, ইউ আর প্যাশনেট অ্যাবাউট দ্যাট টাইপ অফ জব, হ্যাঁ, but you are not passionate about the hard work and the study that you need to put for that achievement. না না না, বিষয়টা অমন না, বিষয়টা অমন না। মানে হচ্ছে হ্যাঁ, ওটার প্রসেসটা আমার কাছে পছন্দ না, দ্যাটস ওয়াই মানে ফিট হচ্ছি না। পছন্দ না তাও না, আমি চেষ্টা করেছি, আমার বই বা অন্যান্য যে ম্যাটেরিয়াল গুলা থাকা লাগে আমার কাছে আছে বা আমি কালেক্ট করেছি, কিন্তু আমি যখন মানে প্রসেসটা শুরু করেছি সেখানে আমি ফিট হচ্ছি না, আমার মন বসতেছে না। দেন আমি ফাইন্ড আউট করার চেষ্টা করলাম আসলে আমি কোথায় বেশি প্যাশনেট, কোন সেক্টর গুলোতে আমি প্যাশনেট। দেন আমি ফাইন্ড আউট করলাম যে আমি পড়াতে ভালোবাসি। ঠিক আছে, আমি অনেক আগে থেকে পড়াই। আমি হচ্ছে কলেজে যখন মানে পড়তাম তখন হচ্ছে ক্লাস শেষে আমি বন্ধুদেরকে পড়াতাম ফ্রিতে। হ্যাঁ, ফ্রিতেই পড়াতাম। আই উইশ আমি ওর কাছে পড়তাম, আর প্রাইভেটের কত টাকা বাঁচতো। তারপর অ্যাডমিশনের টাইমে হচ্ছে নিজে সারা রাত ইংলিশ বা বিভিন্ন নোট আমি তৈরি করতাম, বিশেষ করে হচ্ছে টোফেল বা অন্যান্য যে বইগুলো আছে সেগুলো থেকে নোট তৈরি করে অ্যাডমিশনে ক্লাস মানে শেষ করার পরে ওই ক্লাসরুমে বসে বন্ধুদেরকে হচ্ছে আমি এই জিনিসটা বুঝাতাম, মানে পড়াতাম জিনিসটা, বিভিন্ন যে থাকে না ড্যাংলিং মডিফায়ার বা অন্যান্য একটু কনসেপ্ট গুলা, পিন পয়েন্টিং এর টাইপের, এই টাইপের জিনিসগুলো হচ্ছে ওদেরকে আমি পড়াতাম। তো এটা আসলে আমার প্যাশনেট, যে পড়ানোটা। দ্যাটস ওয়াই এই যে এবার ইউনিভার্সিটিতে আসার পর হচ্ছে আমি জাপানি ভাষা নিয়ে পড়াশোনা করেছি, এবং আমার প্যাশন প্লাস এটা যে সম্ভাবনা যে জাপানি ভাষা নিয়ে কিছু একটা করা যায় এবং খুব ভালোভাবেই করা যায়, এটা যখন কানেক্ট করছে না, তখন আমি চিন্তা করলাম আচ্ছা আমার প্যাশন এইদিকে অপরচুনিটি আছে, তাহলে কেন আমি হচ্ছে একটা গদ বাঁধা দিকে হচ্ছে আমি ছুটতেছি যেখানে আমি প্যাশনেট না। আর যে সরকারি জবের যে মানে প্রসেসটা, সেটা কিন্তু অনেক লেন্দি, যে 2 বছর বা 3 বছর একটা টাইম লাগেই কিন্তু। ঠিক আছে, এবং ধর তুই একটা জবে টার্গেট নিয়ে করতেছিস, হয়তো তোর ইমোশন, আবেগ, তোর পড়াশোনা সব ওইটা কেন্দ্রিক, দেখা গেল এন্ড অফ দা ডে গিয়ে ওইটা কাজ করলো না, চাকরির বয়স শেষ ধর, বা অনেকগুলো বাস্তবতা চলে আসলো। প্রতিযোগিতা অনেক বড় না, দেখা যাচ্ছে মাত্র 15-20টা পোস্টের জন্য 1 লক্ষ মানুষ পরীক্ষা দিচ্ছে। 1 লক্ষ মানে এক্সাক্ট না, কম বেশি হইতে পারে। আমি বললাম জিনিস এটা জানলাম, ধর বন্ধু বান্ধব বললো আর কি, যে আনফেয়ার এন্ড আনহেলদি কম্পিটিশন যেটা বলে আর কি। রাইট। তো তোর এখানে একটা ইন্টারেস্টিং, তোর কথা শুনে আমার একটা ইন্টারেস্টিং কোট মনে পড়লো স্টিভ জবসের, যে আমি যাকে অলওয়েজ ফলো করি এবং যখনই খারাপ লাগে, একটু হতাশ মনে হয়, আমি স্টিভ জবসের ভিডিও দেখি। ফোনের মধ্যে তো ওয়ালপেপার দিয়ে রাখি। আমার ফোনে ওয়ালপেপার স্টিভ জবস। তো হচ্ছে যে স্টিভ জবসের একটা কথা আছে যে দ্য অনলি ওয়ে টু ডু গ্রেট ওয়ার্ক ইজ টু লাভ হোয়াট ইউ ডু। রাইট। তো এই যে তুই যে প্যাশনটাকে তুই ফাইন্ড আউট করছো, যে তোর প্যাশন এখানে, এবং তুই যদি তোর প্যাশন নিয়ে কাজ করতে পারিস, রিয়েলি মানে ইউ ক্যান ডু রিয়েলি। না, আর কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আমি কোন সেক্টর গুলোতে মানে মোটামুটি ভালো, একদম এক্সপার্ট তো বলবো না, আমি শিখতেছি এখন। হ্যাঁ, যেমন হচ্ছে একটু কমিউনিকেশন স্কিলস, মানে মানুষের সাথে একটু কথা বলা বা মিশতে পারা, তুই আগে থেকেই ঠিক আছে। সো এখন আমার যে সেক্টরটা আমি বেছে নিয়েছি, সেখানে কিন্তু কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন হচ্ছে একটা ভাষা শেখানো, প্লাস হচ্ছে যারা জাপান যেতে চায় তাদের সাথে ওইভাবে ডিল করা, বা তাদের হচ্ছে কি বলে যে তাদেরকে বোঝানো যে কেন জাপান মানে বেস্ট, অন্যরা কেন, অন্যদের তুলনায় কেন বেস্ট জাপান, যেমন মিডল ইস্টে আছে, ইউরোপে আছে। তাহলে জাপান আমাকে বোঝা, আমাদের অডিয়েন্সকে বোঝা জাপান কেন বেস্ট, কেন ছেলেপেলে ইউরোপ মিডল ইস্টের জন্য ট্রাই না করে বা জাপান যাবে। মিডল ইস্ট আসলে স্টুডেন্ট কেউ যাবে না, তো ধর নরমালি ইউরোপ আমেরিকা যাইতে চায়, তাই তো? এখন ইউরোপ আমেরিকা যাইতে না গিয়ে ছেলে কেন জাপান যাবে? ওকে, প্রথমত হচ্ছে ইজি, জাপান যাওয়াটা হচ্ছে অন্যান্য মিডল ইস্ট বা ইউরোপ, হ্যাঁ, ওদের তুলনায় ইজি। কেন ইজি? কারণ হচ্ছে আমি জাস্ট 4 মাস ভাষা শিখে আমি কিন্তু ইজিলি
জাপানের দিকে হচ্ছে মুভ করতে পারি, মানে যে জাপানি ভাষার কোর্স 5টা লেভেল আছে, তার মধ্যে যে প্রথম যে লেভেলটা সেটা পার করলেই স্টুডেন্ট ভিসা জাপান যাওয়া যায়। এবং প্রথম লেভেলটা পার করার জন্য জাস্ট 4 মাসের একটা কোর্স করতে হয়, যেটা আমরা করাচ্ছি। এবং ফার্স্ট ব্যাচে তো অলমোস্ট অনেকে ফ্রিতে বা নামমাত্র টাকায় হচ্ছে পড়াচ্ছি, ঠিক আছে। তো ওরা কিন্তু পরবর্তীতে যখন মানে 4 মাস যাবে, ক্রস করবে, তারা কিন্তু জিনিসটা বুঝতে পারবে। জুন মাসে জেএলপিটি পরীক্ষাটা দিবে, মানে জেএলপিটি হচ্ছে আইএলটিএস টাইপেরই একটা পরীক্ষা। জাপানে ধর আমি যেটা জানি যে আমার কাজিন কিছুদিন আগে ও গেছে অস্ট্রেলিয়াতে, তো অস্ট্রেলিয়া বল বা নর্ডিক কান্ট্রি যেগুলো আছে ইউরোপ এন্ড আমেরিকায় ধর ভিসা রিজেকশন অনেক বেশি, আমি যতটুকু জানি খুবই কম ভিসা পায়। এবং হচ্ছে যে ইউএসএ তো এখন ট্রাম্প আসার পর তো বুঝতেছিস যে খুবই টাফ হবে ঢোকা। তো সেই জায়গা থেকে আমি যেটা মনে হয় জাপানে ভিসা দিচ্ছে আমাদেরকে, বাংলাদেশে তো অনেক ভালো। আমি 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 আসলে শেষ করি না, ঠিক আছে, মাফি চাইতে হয়। মানে বিষয়টা হচ্ছে আপনি আসলে কোথায় যাবেন, ঠিক আছে, মানে যেখানে আমি রিকোয়েস্ট করতেছি ভাই আমার নেন, এই জায়গায় মানে কোন জায়গাটা আমি বেশি প্রায়োরিটি দেবো, যে আমাকে নেন ভাই প্লিজ আমাকে নেন, ওরা বলছে না প্লিজ আমরা দেখতেছি আপনাকে নেওয়া যায় কিনা। আর আরেকটা হচ্ছে ভাই আমাদের এখানে আসেন, আমরা আপনাকে চাই, অবশ্যই আসেন, ঠিক আছে, অর্থাৎ আমাকে ডাকতেছে। জাপানের কথাই বলতেছি, তাদের সেখানে আমরা জানি যে তাদের ইয়াং জেনারেশনটা অনেক কম জাপানে, ঠিক আছে। ওখানে তো এই যে 25 থেকে 35 বছরের যে মানে মানুষগুলো সেখানে খুবই কম। এখন এই যে 25 থেকে 35 বছরের মানুষরা যে কাজগুলো করতে মানে সক্ষম, ওই কাজগুলো কাদের দিয়ে করাবে? এই মানুষগুলোকে তারা কি করে, এই যে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া বা শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান এইসব অঞ্চল থেকে দেন মানুষগুলোকে ডাকে যে আমাদের এখানে আসুন, এসেছে মানে জব অপরচুনিটি গুলো গ্রহণ করুন। এখন প্রসেসটা খুবই ইজি, জাস্ট ভাষাটা শিখলে ইজিলি মুভ করা যায়। আর একটা বিষয় কি, মিডল ইস্ট মানে অনেকে আপনি বলেছিলেন যে সরি তুই বলছিস তুই মাঝখানে একটা ফর্মুলা গেছিস। আচ্ছা আসলে প্রফেশনালিজম লাইফে। আচ্ছা, তো মিডল ইস্টে দেখা যায় অনেকে টাকা পয়সা মেরে খেয়ে দেয়, তাই না, বিভিন্ন দালাল থাকে বা অন্যান্য। আমার কাছে মনে হয় যে শুধু মিডল ইস্ট না, এটা তো ইউরোপ, হ্যাঁ ইউরোপে আমেরিকা সব জায়গায় এটা করতেছে। তো এখন তো যে প্রথম ব্যাচ যেটা, সেটার কি অবস্থা, মানে কেমন স্টুডেন্ট আসছে বা কি আসো বিষয়? স্টুডেন্ট বলতে আসলে শুরুতে আমরা যে ব্যাচটা মূলত সেট আপ করেছি সেটা হচ্ছে ক্যাম্পাসে ভাই ব্রাদার যারা আছে, ছোট ভাই, হ্যাঁ ওদেরকে নিয়ে মূলত, বা ফ্রেন্ড যারা আছে ওদেরকে নিয়ে শুরু করা। আর এমনিতে যারা হচ্ছে বাইরে থেকে আমাদের ক্যাম্পেইন ভিডিও থেকে যারা ইন্টারেস্টেড ছিল ওদেরকে নিয়ে আমরা মূলত আমাদের ব্যাচটা শুরু করেছি। এবং আলহামদুলিল্লাহ খুব ভালোই চলছে, হ্যাঁ প্রায় 20+ স্টুডেন্ট আমরা পেয়ে গেছি ইতোমধ্যে। এবং তারা হচ্ছে খুবই এনকারেজ করতেছে, মানে কি বলে, এই যে ক্যাম্পাসে দেখা হচ্ছে ভাই ক্লাসগুলো খুব এনজয় করতেছি, ভালো লাগতেছে, মজা পাচ্ছি, ঠিক আছে, যে একটা জাপানি ভাষা একদম চ্যাংচুং, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তারা আগে যেটা ফিল করতে এখন বলতেছে না ভাই মজা পাচ্ছি আসলে জিনিসটা করে। সো মনে হচ্ছে ঠিক আছে আমি একটা ট্র্যাকের মধ্যে আছি হয়তো। আচ্ছা, সো আই হ্যাভ এ কোয়েশ্চেন, এটা অনেকদিন ধরে আমার এই কোয়েশ্চেনটা আছে। যারাই জাপানিজ এনিমি দেখে আমার ভাই ব্রাদার, তো আমি অনেককে দেখি এটা নিয়ে মজা করতে যে ইয়ামাতা কুদাসাই। প্লিজ 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 এক্সপ্লেইন যে ইয়ামাতা কুদাসাই জিনিসটা কি, আসলে ব্যাপারটা কি একটু বল। খুবই সিম্পল, আমরা যদি ট্রান্সলেট করি যে ইয়ামেতে কুদাসাই, হ্যাঁ এই ইয়ামেতে শব্দটা মূলত এটা মানে ইয়ামে মাস থেকে আসছে, ইয়ামে মাস, হ্যাঁ ইয়ামে মাস এটা অর্থ হচ্ছে যে স্টপ, থামো, ঠিক আছে। আর কুদাসাই মানে হচ্ছে প্লিজ। তো এই যে ইয়ামে মাসটাকে হচ্ছে একটু মডিফাই করে ইয়ামেতে করছে, এবং ইয়ামেতের সাথে কুদাসাই যুক্ত করে কি হয়েছে, প্লিজ থামো, থামো, ঠিক আছে। এটা হচ্ছে খুবই সিম্পল ছিল, কিন্তু এটারে মানে পোলাপান কোন লেভেলে যে নিয়ে গেছে, হ্যাঁ মানে ইয়ামেতে কুদাসাই কিন্তু আমরা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। যেমন হচ্ছে আমি গাড়ি চালায় যাচ্ছি, যে ট্রাফিকের মধ্যে পিছন দেয়া হুদাই হর্ন বাজাচ্ছে, ট্রাফিকের মধ্যে বসে আছি বা একটা ধাক্কা দিচ্ছে, তখন কিন্তু আমি চাইলে বলতে পারবো ইয়ামেতে কুদাসাই, বলতে পারবো, ঠিক আছে। অথবা ক্লাসরুমে বসে আছি, পিছনে ওই যে বন্ধু এসে আর কি একটা গুতা দিয়ে দিল, ডিস্টার্ব করতেছে, তখনও কিন্তু আমরা বলতে পারবো ইয়ামেতে কুদাসাই, বলতে পারবো। কিন্তু মানে পোলাপাইন বিষয়টা এমন জায়গায় নিয়ে গেছে, এখন চাইলেও স্বাভাবিক কোন জায়গায় এটা আমি ব্যবহার করতে পারবো না। এখন কোন সিনে কি এটাকে কি ভিন্নভাবে কি বলছে, আই থিংক আমার একজন এটা বলছিল যে আচ্ছা যাই হোয়াটএভার, আই থিংক পিপল আন্ডারস্টুড। তো এখন আমরা হচ্ছে যে লাউ লাউ লাউ, তোর ব্র্যান্ডের নাম লাউ, লাউ কেন বাংলাদেশে এত নাম থাকে, তোর ব্র্যান্ডের নাম লাউ কেন দিছিস বল? ব্র্যান্ড লাউ, হ্যাঁ
তো আসলে ব্যান্ড লাভার আসলে বিশেষ কোনো রিজন নাই, সত্যি কথা বলতে। আমাদের একটা শো ছিল, আইএমএল একটা শো ছিল আমাদের, হ্যাঁ, ওটা হচ্ছে 31 তারিখ গত বছরের। তো তখন আমরা আমাদেরকে মানে আমাদের ডিপার্টমেন্টেরই শো, তখন আমরা শো করতে গেছিলাম। তো সেইখানে মানে ফাজলাম করে আমি আর আমার একটা ফ্রেন্ড আছে জনি, আমরা মিলে এই যে রান্না করার জন্য লাউ কাটতেছিলাম, ঠিক আছে। তো তখন হুট করে মনে পড়লো যে না, আমাদের তো কোনো ব্যান্ডের নাম নাই। তো বললাম যে আমরা যাবো, যাই বলবো যে আমাদের সামনে এখন গান নিয়ে আসছে ব্যান্ড লাভ, ফাজলাম করে বলা, ঠিক আছে। ইভেন আমরা কিন্তু ওইখানে গিয়ে ঘোষণাও দিই নাই যে ব্যান্ড লাভ কি হয়েছে। কিন্তু যখন আমাদের ওই যে 98 গেট টুগেদার যেটা হইলো না, সেখানে আমাদের বন্ধু যারা আছে ওদের সাথে ফাজলাম করে বলছে আমাদের ব্যান্ড লাভ যাবে। এখন এই জিনিসটা একদম কি বলে ওই যে মানে বাতাসের মধ্যে ছড়াই দিছে পোলাপান। আর কে কনসার্ট চলতেছে, আর গান গাচ্ছে, সেখানে পোলাপান গান শেষ করার পর ব্যান্ড লাভ স্লোগান দিয়া নাচতেছে। এবং কিছু বন্ধু আবার বলতেছে আচ্ছা আমরা যে স্টেজে উঠবো তোদেরকে আমরা টাকা দিচ্ছি, লাউ আইনা দিচ্ছি, তোরা এটা নিয়ে উপরে উঠ। তো তো মানে সেখান থেকে করতে করতে দেন হয়ে গেছে ব্যান্ড লাউ, দেন মানুষ এটা কিন্তু নিচ্ছে। নামটা না অনেক ক্ষেত্রে ম্যাটার করে, কারণ লাউ নামটা ধর আমরা সবাই ছোটবেলা থেকে স্বাদের লাউ বানালে মোরে বই রাখি, এই গান শুনতে শুনতে বড় হয়েছি, লাউ খাইতে খাইতে বড় হয়েছি। মানে তুই চিন্তা কর, লাউর সাথে আমরা এত এত বেশি কানেক্টেড, সে যেন লাউটা খুব বেশি ক্যাচ করছে, মানে সবার মাথায় অনেক বেশি ট্রিগার করছে আর কি। ধর এবং আমাদের গানগুলো আসলে ওই অমনি, মানে আমরা একটু যে গানগুলো আন্ডাররেটেড, মানে কেউ শোনে না বা কম শোনে, যেমন আব্দুল করিমের গানগুলা, তারপর হচ্ছে বিভিন্ন একটু মানে আমাদের যে আমরা পাহাড়ে থাকি, আমাদের পাহাড়ের অনেক গান আছে, ঠিক আছে, চলদতম পাহাড় জুম করে, হ্যাঁ ত্রিপুরা একটা গান আছে, সেটা হচ্ছে আমরা রিসেন্ট কভার করতেছি। না না, এগুলো একটু তো মানে অসামি টাইপের না, কিন্তু ত্রিপুরা একদম ত্রিপুরা গান, সেটা আমার একটা বন্ধু আছে, ওর থেকে নিছিলাম জিনিসটা, আমি শুনছিলাম। মেইনলি হচ্ছে যে ফোক ফোক একদম ফোক ফোক বলতে একদম রুট লেভেল, মানে যে গানগুলো হচ্ছে যে ফোক, আমি ফোক এন্ড নেটিভ যে সং গুলো এক কথায়, ত্রিপুরাতে যেগুলো নেটিভ, হ্যাঁ বলা যায় বলা যায়, এরপরে সাঁওতালি বা অন্যান্য বিষয়গুলো। এছাড়া একদম লালন, কোনগুলো লালন নরমালি আমরা যেগুলো বুঝি, মিলন হবে কত দিনে, অন্যান্য যে জাত গেল, এই টাইপের গানগুলো কিন্তু আমরা মানে ডিসরেসপেক্ট করতেছি না, বাট আমরা আরো আরো রুট লেভেলে যাচ্ছি, আরো করে যাচ্ছি, যে একদম মিনিংফুল, দেহতাত্ত্বিক, ঠিক আছে, একটু মানে স্পিরিচুয়াল যে গানগুলা, তো আমরা ওইদিকে যাচ্ছি। লাইক স্পিরিচুয়াল বলতে ধর যেমন হচ্ছে সাত্তার ফাকির নামে একজন আছে, হ্যাঁ, যে লালনের আখড়াতে সে নতুন মানে লিভিং লিজেন্ড বলতে গেলে, অর্থাৎ লালনের পরে আমাদের মানে পার্সোনালি আমাদের কাছে মনে হয় সাত্তার ফাকিরের যে গানগুলা, লিরিক গুলা কিন্তু লেভেলেরই হচ্ছে, সেই দ্যাট ইজ ভেরি থটফুল, আসলে খুবই সুন্দর স্টোরি তোদের ব্যান্ড লাউয়ের। এবং আমি ব্যান্ড লাউয়ের পারফরমেন্স দেখছি, আই রিয়েলি লাইক ইট। তোদের আড্ডাগুলাতে ডাকিস, যাওয়ার চেষ্টা করব। বিভিন্ন অঞ্চলে বিখ্যাত জিনিস বা ট্রেডিশনাল জিনিস, কিন্তু কনসেপ্টটা কিন্তু অনেক বড়। এবং তুই ধর এখানে অনেকগুলা ফ্রোজেন আইটেম ব্যাপার, কুমিল্লার ধর যে রসমেলা যদি আমি বলি, বা টাঙ্গাইলের চমচম যদি বলি, এই জিনিসগুলা কিন্তু নষ্ট হইতে পারে। এবং তোর ধর কাস্টমার অর্ডার করলো, ডেলিভারি দেওয়া, এবং প্রত্যেকটা জিনিস, আমাদের তো বিখ্যাত জিনিস তো, যেমন হাজি বিরিয়ানি বিখ্যাত ধর, তো এই সবগুলা জিনিসকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা কিন্তু চ্যালেঞ্জিং, রাইট? কারণ ধর যে একটা লজিস্টিক্স বিল্ড করা, সোর্সিং করা, তো তোরা আসলে তোদের মডেলটাকে, তোরা কোন বিজনেস মডেল লাগাচ্ছিস এবং ওইটার কতটুকু কি ডেভেলপ করছিস তোরা? মানে আসলে বিজনেস নিয়ে আসলে আলাপ করতে গেলে, মানে যেহেতু একটা বিজনেস আইডিয়া, ঠিক আছে, এটা তো ওইভাবে হয়তো সবটা বলবো না, যতটুকু ধর, যেহেতু এখন তো লঞ্চ করিস না। না, আমরা এখন লঞ্চ করি নাই, তো সো জাস্ট হ্যাঁ কনসেপ্টটা দিতে পারি যে আমরা যেহেতু আমরা যারা কাজ করতেছি এই মানে প্ল্যাটফর্মটা নিয়ে, জোরারা, সো যেমন আমি পাহাড়ে থাকি, সো আমার পাহাড়ের যে অথেন্টিক প্রোডাক্ট গুলা, সেটা হচ্ছে যে আমি এখানে মানে প্রোভাইড করার চেষ্টা করব। একইভাবে হচ্ছে ময়মনসিং বা ওইদিকে নেত্রকোনা, শেরপুর, সেখানে কিছু বিখ্যাত জিনিস আছে, হ্যাঁ, তুলসীমালা চাল, তারপর হচ্ছে আরো কি কি যেন আছে, আসলে ওই সেক্টরটার জন্য আমাদের আরেকজন আছে। তারপর হচ্ছে আবার এদিকে খুলনা অঞ্চলের যারা হচ্ছে, যেগুলো অথেন্টিক একদম মানে সাইন একদম, চুইঝাল রাইট, চুইঝাল হইতে পারে, সিলেটের সাতকরা হইতে পারে, এই আইটেম গুলো হচ্ছে নিয়ে আমরা মানে যারা ঢাকার মধ্যে যারা হচ্ছে এই জিনিসগুলো খাওয়ার ইচ্ছা পোষণ করে, কিন্তু ওইভাবে মানে করতে পারে না, রিচ করতে পারে না, আমরা হচ্ছে তাদের পর্যন্ত, তাদের দরজা পর্যন্ত আমরা জিনিসটা প্রোভাইড করবো, এমন ইচ্ছে আছে। বা ধর যে রিচ করতে পারলেও আমার যেটা মনে হয় যে জিনিসটা অথেন্টিক কিনা, অরিজিনাল কিনা, এটা একটা কনসার্ন, রাইট।
সো আমরা ওই যে একদম সবাইকে বিলাবো বিষয়টা ওরকম না। আমাদের শুরুতে যে আমাদের পছন্দের যারা আছে বা আমাদের পরিচিত যারা আছে, বিশেষ করে আমাদের বিভিন্ন থাকে টিচাররা আমাদের অনেক ক্লোজ, আমাদের সাথে যারা হচ্ছে চায় যে জিজ্ঞেস করে যে যেমন আমাদের স্যাররাই বলে রাস্তায় তোমার এলাকায় কি পাওয়া যায়, তো কি পাওয়া যায়? আচ্ছা, যেমন হচ্ছে বিন্নি চাল, রাইট, যে বিন্নি চালটা হচ্ছে চালের পিঠা, পিঠাটা বেশি ভালো না? বিন্নি চালের পিঠা প্লাস বিন্নি চালের পায়েস একটা আছে, পায়েস, ইয়েস, পায়েস ঠিক আছে, অনেক মজা। এবং বিন্নি চালের ভাত একটা আছে যেটা আমার বাবা খুব ভালো করতে পারে। মাঝে মধ্যে মানে শীতকাল আসলে উনি আসবে বড় একটা পাতিলে, আমরা বাড়িতে মানুষ 4 জন, ঠিক আছে, কিন্তু বিশাল এক পাতিলে হচ্ছে বিন্নি চালের যে ভাতটা সেটা করবে। খুবই ইজি প্রসেস, জাস্ট ওই যে বিন্নি চালটা দিয়ে খেজুরের রস দিয়ে নারকেল দিয়ে এই একটা প্রসেস করে, যেটা হচ্ছে খেতে খুব দারুণ লাগে। এই কনসেপ্টটা কিন্তু আমি অন্য কোথাও দেখি নাই ঢাকার মধ্যে, বা আইডিয়া করতে পারে না। বিন্নি চাল তো মেইনলি আমাদের পাহাড়েরই, মানে তারপর আমাদের খাগড়াছড়ির হলুদ, আমাদের হলুদ, রাইট, ধান্না মরিচটা আমাদের ছোট ছোট ধান্না মরিচ, এটা অনেক ফেমাস। জুমের চাল, জুমের চাল আছে আমাদের, এগুলো কাইন্ড অফ জিআই পণ্য। তারপর হচ্ছে কাসাবা যেটাকে বলে, এই যে মেটে আলু, কাসাবা, ওইটাকে কাসাবা। এই আলু কিন্তু কয়েক ধরনের আছে আমাদের এখানে, আমি তো যেটা খাইছি ধর মাইটে আলু, মানে মেটে আলু, মাঠের মাইটে আলু, তারপর বন্যা আলু, মানে বনো আলু আর কি। তারপর তোর হচ্ছে এটা কি বলে যে এটা একটা লতার মতো ধর, এটার নাম হচ্ছে তোর মনে নাই, মানে বেশ কি ধরনের আলু আছে, কিন্তু এগুলো মজা। বিশেষ করে মাইটে আলু তো সিদ্ধ করে খাইতে অনেক মজা লাগে, আবার তুমি মাংস রান্না করা যায়। তো দেখ কনসেপ্টটা অনেক ভালো, এবং আই থিঙ্ক এটা নিয়ে যদি কাজ করা যায়, একটা ছোট সেগমেন্ট মার্কেট ধরতে পারলো ভালো, অনেক ভালো আর কি। আর এখানে তোরা যদি ভালো সার্ভিস দিতে পারা যায় তাহলে রিপিটেড কাস্টমার পাবি অবশ্যই। মানে বিষয়টা হচ্ছে ভালো সার্ভিসই দিব, কারণ আমাদের যে কাস্টমার গুলো থাকবে তারা কিন্তু অমনি যারা ভালো সার্ভিস চায়, যারা হচ্ছে শুধু না আচ্ছা একটু ট্রাই করে দেখি জিনিসটা কেমন, নো, আমরা এই টার্গেটে যাচ্ছি না। আমরা হচ্ছে যারা আসলেই জিনিসটা চায় যে বারবার, ঠিক আছে, বারবার যাতে আমরা পাই এমন ধরবো, আমরা একদম ঢালাওভাবে আসলে ওরকম ইচ্ছা নেই আমাদের। হ্যাঁ, ইট ইজ অ্যাকচুয়ালি গুড, ধর যে আমার জন্য অনেক ভালো হবে, কারণ আমি আসলে ধান্না মরিচটা খুব পছন্দ আমাদের পাহাড়ের। তো ধান্না মরিচটা যদি হয় তাহলে আমরা হলুদ গুঁড়া ধান্না মরিচ এখান থেকে নিব, এন্ড চুইজালটা তো ফ্যান্টাস্টিক। আচ্ছা, তোর বান্ধবীরা একটু, তোর তো মানে বান্ধবী বেজ অনেক বড়, হ্যাঁ, একটু আমাকে বলতো তারা আসলে রূপচর্চায় কাঁচা হলুদটা কেমন ইউজ করে আসলে? আমি তো কাউকেই রূপচর্চায় কাঁচা হলুদ ইউজ করতে শুনি নাই। ওরা কি সব কোরিয়ান এন্ড জাপানিজ হাবিজাবি বকচক কি সিরাম হাবিজাবি দেখলাম যে বহুত কিছু এরা ইউজ করে আর কি, এবং খুবই দামি দেখলাম। ওইরকম। তবে যেটা শুনলাম যে কাঁচা হলুদের নাকি অনেক বেনিফিট আছে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখন যেহেতু ধর যে ওই সবাই সিরিজ মিরিজ দেখে যে কোরিয়ানদের স্কিন অনেক ভালো, জাপানিজ গ্লো করতেছে, তো ওগুলাই একটা 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 মাথার মধ্যে একটা পিকচার ক্রিয়েট হয়ে যায় কসমেটিক্স প্রোডাক্ট গুলোর ব্যাপারে। এবং বা কে ড্রামা তো অলরেডি অনেক পপুলার বাংলাদেশে সব মিলে। তো এখানে একটা বিষয় ধর আমি তোর সাথে শেয়ার করি, কোরিয়ান ড্রামার বিষয় হচ্ছে কি, দেখ আলটিমেটলি ওরা কিন্তু আমাদের কাছে ওদের কালচারটা সেল করতেছে, রাইট? মানে চিন্তা কর, ওরা এত বেশি সাকসেসফুল হয়েছে এই জায়গাটাতে, ওরা কোরিয়াতে বসে মুভি বানাইতেছে, আর আমরা সারা বিশ্বে বসে এটা দেখাইতেছে, আমরা ফ্যাসিনেটেড, অবসেসড এটা নিয়ে। এবং মুভি তো বানাচ্ছে, তার কারণ যেটা হচ্ছে কি, কোরিয়াতে ট্রাভেলার সংখ্যা, টুরিস্টের সংখ্যা বাড়তেছে কোরিয়াতে, মুভি দেখতেছে এসে হাবিজাবি একটা ইমোশন ক্রিয়েট হচ্ছে যাচ্ছে, এবং কোরিয়ান যারা কোরিয়ান প্রোডাক্ট গুলার ব্যাপারে আলাদা ডিমান্ড তৈরি হচ্ছে। তারপরে কালচার সেল করতে পারলে, when you can sell your culture you can sell many things. কোরিয়ার ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে ধর বসে বসে। তো দ্যাটস আ গ্রেট থিং। কালচারটা আসলে প্রমোট করা কিছু বিষয় আছে, হ্যাঁ, যেমন বিটিএস যারা পুরো পৃথিবী ছিল, ঠিক আছে, ওরা ওদের কালচারটাকে ওইভাবে প্রমোট করছে দেখে, এবং সেই যে কি বলে সেই আবহাওয়াটা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। মানে যারা উৎপিবসী থাকে তারা কিন্তু এই যে কোরিয়ানদের প্রতি একটা ফ্যাসিনেশন তাদের কাজ করে, এবং ওদের মতো ড্রেস আপ, ওদের মতো হেয়ার স্টাইল, ঠিক আছে, ফলো করার চেষ্টা করে। সো আমরা কিন্তু কালচারাল ফ্যাক্টরটা নিয়ে কাজ করতেছি। এই যে আমাদের ব্যান্ড, আমরা যেটা নিয়ে গান করি, সো আমরা প্রচলিত ধারা গান করতেছি না। সো আমরাও যেমন আমরা বিভিন্ন বড় স্টেজে আমাদের ডাকতেছে। রিসেন্ট হচ্ছে যে একটা পিঠা উৎসব হয়েছিল টিএসসি তে, দরদে গান আয়োজন করছিল, তো ওখানে আমাদেরকে ইনভাইট করছিল, তো আমরা গান করছি এবং খুব ব্যাপক প্রচারণা করছি। আমরা বড় গুণী শিল্পীদের সাথে আমরা স্টেজ শেয়ার করছি, বাট ম্যাক্সিমাম টাইম প্রচার যারা করছে, মানে যারা হেডলাইন করছে, নিউজ করছে, মানে আমাদের শোটাকে দেখাচ্ছিল। এটা তো গ্রোথ হ্যাক মার্কেটিং হয়ে গেল। এবং হচ্ছে 16 তারিখ আমাদের আবার একটা শো আছে টিএসসি তেই, হ্যাঁ, ওটা মেবি বসন্ত বরণ, সবার জন্য ওপেন। আমাদের ব্যান্ড লাউ
শো করবে। হ্যাঁ, তো সবাইকে দাওয়াত রইলো। ওকে ওকে ওকে, দ্যাট ইজ ভেরি গুড। সো তিনটা বিজনেস ফাইন, আমি তোর জন্য অনেক বেশি শুভকামনা জানাই। Thank you. পৃথিবীর কোনো ব্যবসায় তো চ্যালেঞ্জ ছাড়া সম্ভব না, রাইট। চ্যালেঞ্জ আসে, হুম, বাট একজন অন্টারপ্রেনার ইজ লাইক এ ম্যাজিক্যাল পারসন, রাইট। যে প্রবলেমের সলিউশনটা নিয়ে আসে, তাই না? হুম। সো তোরা অবশ্যই চ্যালেঞ্জ ফেস করছিস, রাইট। তো তোরা আসলে কি কি চ্যালেঞ্জ ফেস করছিস এবং হাউ ইউ ডিলড উইথ দোজ চ্যালেঞ্জেস? শুরুতে প্যাশন থেকে কিন্তু আমরা কাজটা শুরু করেছিলাম, Right. কোনহাটা, ঠিক আছে? মানে আমার নিজের একটা পার্সোনাল প্ল্যাটফর্ম থাকবে, যেখানে হচ্ছে জাপানি ভাষা শেখাবো, শিখিয়ে হচ্ছে তাদের জাপান যাওয়ার জন্য সহযোগিতা করবো, এমন একটা প্ল্যাটফর্মের ড্রিম অনেক আগে থেকেই ছিল। দেন প্যাশন থেকে যখন নেমেছি, মানে যখন নামবো তখন পর্যন্ত অতটা ফিল হয় না যে আচ্ছা মানে জিনিসটা খুবই ভয়াবহ হতে, এরকম কিছুই ফিল করি নাই। শুরুতে এমনি নেমে গেছি, কিন্তু ফার্স্ট স্টেপটা যখন দিয়েছি তখন গিয়ে মনে হয়েছে আসলে আমি একটা অথই সমুদ্রের মধ্যে পড়ে গেছি, ঠিক আছে? এমনিতে অফলাইনে তো পড়ানোর অনেক অভিজ্ঞতা আছে, ঠিক আছে, কিন্তু অফলাইনে বিষয়টা অন্যরকম। কারণ হচ্ছে আমি একটা জাস্ট আমার ল্যাপটপ বা ক্যামেরার সামনে আমি বসে ননস্টপ কথা বলতেছি, এবং ওইখান থেকে যখন বলি রেসপন্স করেন, দেন রেসপন্স করে। তো এটা কিন্তু অনেক একটা মানে অফলাইন করতে গেলে কি হয়, ফেস টু ফেস একটা ইন্টারাকশন থাকে, কিন্তু অনলাইনে হচ্ছে জিনিসটা পুরোটাই একদম একটানা করে যেতে হয়, তো প্লাস কোনো ভুলও খুব একটা করা যায় না আসলে। অফলাইনে ভুল করলে দেখা যায় সেটা করা যায়, রিকভার করা যায়, কিন্তু অনলাইনে জিনিসটা অমন হয় না। অনলাইনে হচ্ছে যে কারণ রেকর্ড হয় ভিডিও, তাই না, এটা টানা করে যেতে হয়, যেটার সাথে আমি ইউজ টু না খুব একটা। দ্যাটস ওয়াই অফলাইন হচ্ছে আমার এই চ্যালেঞ্জটা অবশ্যই ফেস করতে হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার যে প্ল্যাটফর্মটা, এমনিতে আমার বন্ধুরা হেল্প করতেছে, যারা হচ্ছে মানে মার্কেটিং বা অন্যান্য যে থিং গুলোতে হেল্প করতেছে, কিন্তু আদার যে থিং গুলো এডুকেশনাল সেক্টরের, যেমন হচ্ছে স্লাইড বানানো, লেসন প্ল্যান রেডি করা, বা হচ্ছে যে মানে কিভাবে জিনিসটাকে মানুষ পর্যন্ত পৌঁছানো যায়, মানে এই কনসেপ্টটাকে, এই যে জিনিসগুলা যে মানে গোছানো, এটা কিন্তু একাই করতে হচ্ছে। মানে আমি তেমন কোনো মানে এডুকেশনাল সেক্টরটার জন্য আমি ওরকম পার্টনার পাচ্ছি না, বা পাচ্ছি না বলতে নিচ্ছি না আসলে। হচ্ছে আমার নিজের স্টাইলে শুরু করতে চাচ্ছি, ঠিক আছে? আমি যখন হচ্ছে যে নিব, হ্যাঁ আমি হয়তো এমপ্লয়ি নিতে পারি, কিন্তু ওইভাবে একই সেক্টরে ভাব, মানে আমার মনে হয়েছে আমি যদি ওইভাবে পার্টনার নেই, আমাদের দুই ধরনের ফিলোসফি একসাথে হয়ে গেল, আমি জানি না জিনিসটা কেমন হবে। সো আমার ব্যক্তিগত ফিলোসফিতে যেহেতু এটা দাঁড় করাচ্ছি, মানে লেসন প্ল্যানিংটা বা মডেলটা, দ্যাটস ওয়াই একটু চ্যালেঞ্জিং। যেমন হচ্ছে গতকালও হচ্ছে যে আজকের ক্লাসের জন্য আমি লেসন প্ল্যান রেডি করতেছিলাম, তো আমি কাজ করতেছি, সারা রাতে করতেছি, একদম 9টা থেকে শুরু করছিলাম। পরে কাজটা করতে করতে দেখা গেল মানে যখন শেষ করেছি, তখন আমার কাছে মনে মানে ঘড়ির দিকে তাকায় আমি দেখতেছি বাজে ভোর 6টা। মাই গড, 9টা থেকে 6টা 6টা টানা করতেছি কিন্তু। সো মানে আমার তখনও মনে হয়, যখন আমি এটা দেখলাম তখন মনে হলো আচ্ছা এত পরিশ্রম করে ফেলেছি। তা বিষয়টা হচ্ছে কি একটা জিনিস আছে না। আচ্ছা, এই যে তুই এতক্ষণ পরিশ্রম করলি, হ্যাঁ হ্যাঁ, এটা মানে কি কয়টা ক্লাসের জন্য? একটা ক্লাস, জাস্ট ফর ওয়ান ক্লাস? একটা ক্লাসের জন্য এত এত হার্ড ওয়ার্ক? মানে আমি চেষ্টা করতেছি জিনিসটা একদম মানুষকে খাওয়াই দিতে, ঠিক আছে, জাস্ট মুখে নিয়ে চাবাবে এই পর্যায়ে। এবং আমাকে যেটা মনে হয়, দেখ অনলাইনেই আলটিমেটলি আসা উচিত, কজ যদি অনলাইনে শেখানো সম্ভব হয়। কারণ অফলাইনে একটা ছেলে বা যে কেউ ঢাকায় এসে এক জায়গায় থাকা, খাওয়ার খরচ, কোচিংয়ে যাওয়া আসার ধর সময় নষ্ট, সেই জায়গায় অনলাইনে যদি আমি বাসায় বসে শিখতে পারি এফোর্ট দিয়ে, তাহলে অনলাইন বেটার না? অবশ্যই সেটা হচ্ছে বিষয়। আসলে যে শিখবে, আমাদের অনলাইন অফলাইন দুই ধরনের ফ্যাসিলিটিস তো আছে, তো যাদের মনে হচ্ছে না অনলাইন বেটার, তারা অনলাইনে আসবে, ঠিক আছে? ডুওলিঙ্গো ইন্টারন্যাশনালি কত লাখ লাখ মানুষের ভাষা শিখাচ্ছে অনলাইনে সব, রাইট? আমি ডুওলিঙ্গিতে জার্মান শিখতেছি, ধর আজকাল করে জার্মান শিখতেছি, তো তোর একটু জার্মান জার্মান লাগে অবশ্য। ইয়া আই নো থ্যাংক ইউ তো আমরা একদম ধর আমাদের পডকাস্টের শেষে চলে আসছি। তো আমি যেটা বলবো আমাদের অডিয়েন্সকে, ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আই এম রিয়েলি সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড। এটা মে মাস পর্যন্ত এমন থাকবে, আশা করি এরপরে খেলা ঠিক হয়ে যাবে, আমাদের নতুন অফিসিয়াল নতুন সেট আপ স্টুডিওতে চলে যাবো আমরা। অ্যান্ড রাসেলকে অনেক ধন্যবাদ আসার জন্য। তো রাসেলের থেকে আমরা অনেক কিছু জানলাম, শিখলাম আজকে। তো যারা জাপানে শিখতে চান এবং সেফ ওয়েতে ট্রাস্টেড প্ল্যাটফর্মে জাপান যেতে চান, প্লিজ ডু কন্ট্যাক্ট কোনোহা অ্যান্ড ব্যান্ডলার জন্য শুভকামনা। যাদের ফোক গান যারা পছন্দ করেন, ব্যান্ডলাকে ফলো করতে পারেন। এবং আমি আরেকটা কথা বলে আমি আজকে আমাদের পডকাস্ট শেষ করবো, সেটা হচ্ছে যে নতুন যারা উদ্যোক্তা,
তারা অনেকগুলা ভুল করি আমরা, যে ভুলগুলা আমরা যদি না করি তাহলে আমাদের আউটকামটা অনেক ভালো আসতো। দেখা গেছে আমাদের 3 মাসে যে গ্রোথটা আসতো, সেই গ্রোথটা আসতে আমাদের দেখা গেছে 6 মাস 1 বছর লেগে যেতে পারে। কজ আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে নলেজ ইজ পাওয়ার, বাট এখন আমার কাছে মনে হয় নলেজ ইজ মানি। সেজন্য হচ্ছে যে আমাদেরকে নতুন নতুন যে মিস্টেক গুলো আছে সেগুলো যেন সবাই না করেন, আমরা করছি, আমরা চাই না আপনারা করেন। তো আমাদের একটা এপিসোড থাকবে যে নতুন উদ্যোক্তার ভুল। আমরা এখানে নতুন উদ্যোক্তা কি কি ভুল হইতো সেগুলো আস্তে আস্তে আমরা আপনার সাথে শেয়ার করবো। এন্ড থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। সায়োনারা। সায়োনারা।